আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে এমদাদ। আমি এখন আছি হচ্ছে প্রকিউরমেন্ট ম্যানেজার হিসেবে অ্যাপেক্সে। অ্যাপেক্স হোল্ডিংসে আছি। এখানে আমি অ্যাপেক্স গ্রুপের যে পুরো প্রকিউরমেন্টটা হয়, এই পুরো প্রকিউরমেন্ট টিম যে আছে আমার, এই পুরো টিমটাকে আমি লিড করছি। আমি সিটেকের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আর হচ্ছে আমি I did my MBA from the BRAC University, major in supply chain. I completed my 3 PGD. One is from the ISCEA. This is the US-based organization. I completed my PGD SCM from there. And after that, I completed the PGD KM from the BRAC University. And then I completed my PGD ITM International Trade Management from the DCCI, Dhaka Chamber of Commerce and Industry. That is my introducing part. Now let's move to our lecture. Basically, আমি যেটা আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সাপ্লাই চেইন নিয়ে। কারণ হচ্ছে এই মুহূর্তে সাপ্লাই চেইনটা খুব বুমিং ওয়ার্ল্ডের প্রত্যেকটা অর্গানাইজেশনের, এটা হোক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এটা হোক এনজিও, এটা হোক গার্মেন্টস, টেক্সটাইলস, এটা হোক যে এফএমসিজি, এনি কাইন্ড অফ অর্গানাইজেশন হচ্ছে সাপ্লাই চেইনটা খুব জরুরি। কেন জরুরি এটা একটু সামনের দিকে আমরা গেলেই বুঝবো। সাপ্লাই চেইন ছাড়া, উইদাউট সাপ্লাই চেইন একটা অর্গানাইজেশন আসলে মুভ করতে পারে না, চলতে পারে না। এতদিন আসলে সাপ্লাই চেইনটা এরকম ভাবে ছিল না, কারণ হচ্ছে এটা বিভিন্ন জায়গাতে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এটাকে এক করে একটা ডিপার্টমেন্টে হচ্ছে আমরা মানে বর্তমান অর্গানাইজেশন গুলো অথবা টপ অথরিটি অফ দ্য অর্গানাইজেশন হচ্ছে নিয়ে আসার চেষ্টা করছে, যার কারণে এখন সাপ্লাই চেইনটা খুব বুমিং। চলেন আমরা জানার চেষ্টা করি সাপ্লাই চেইনটা আসলে কি। সাপ্লাই চেইনটা শুরু দুইটা কিন্তু ওয়ার্ড আছে এখানে, একটা সাপ্লাই, একটা চেইন। এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু কিছুটা গ্যাস করা যায়। সাপ্লাই এবং চেইন, এই দুইটা শব্দ কি। চেইন যেহেতু আছে, তার মানে একটা আমরা যদি কোনো শিকল দেখি কি হয়, একটার সাথে কানেক্টেড থাকে থ্রু দা মানে চেইন। এটাও একটা চেইন যেটা একটার সাথে কানেক্টেড থাকে। কি কানেক্টেড থাকে? কানেক্টেড থাকে হচ্ছে যে অর্গানাইজেশনের বিভিন্ন ডিপার্টমেন্টস অথবা ইউনিটস অথবা স্টেক হোল্ডার্স, যাই বলি না কেন, অথবা কম্পোনেন্টস, ইউনিট, ডিপার্টমেন্ট, অথবা এই টাইপের গুলো যেগুলো একটা যে চেইনের মাধ্যমে সংযুক্ত থাকে। পুরো সরবরাহ প্রক্রিয়াটা যে চেইনের মাধ্যমে সম্পৃক্ত থাকে, এই চেইনটাকে আমরা বলছি সাপ্লাই চেইন। এখানে আমরা একটু ভাষাটা বোঝার চেষ্টা করি। সাপ্লাই চেইন ইজ এ নেটওয়ার্ক। এটা একটা নেটওয়ার্ক কেন বলছি? ওই যে একটার সাথে কানেক্টেড থাকে। নেটওয়ার্ক কাদের? ইন্ডিভিজুয়ালস, মানে প্রত্যেকে আলাদা আলাদা লোক আমরা যারা আছি, অর্গানাইজেশনসের রিসোর্স, অ্যাক্টিভিটিস, টেকনোলজি ইনভলভ টু দ্য ক্রিয়েশন এন্ড ডেলিভারি অফ দ্য প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। একটা প্রোডাক্ট অথবা সার্ভিস ডেলিভারি করতে এটার মধ্যে যা ইনভলভ হয়, এটার মধ্যে রিসোর্স আছে, অ্যাক্টিভিটি আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, ইন্ডিভিজুয়ালস আছে, অনেক স্টেক হোল্ডার আছে। এটা হচ্ছে একদম র মেটেরিয়ালস থেকে শুরু করে কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আমরা একটা এক্সাম্পল দেখি বা শুনি। একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, আমরা সবাই যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রায় হয়ে যাচ্ছি এখান থেকে, আপনি দেখবেন একটা রেডিমেড গার্মেন্টসে আপনি ইউরোপের একটা বায়ার, যিনি আমার কনজিউমার অথবা কাস্টমার, তার কাছে এই রেডিমেড গার্মেন্টসটা, মানে এই যে আমার টি শার্ট, পোল শার্ট অথবা ডেনিম অথবা আরো যেগুলো আমাদের ড্রেসগুলো তার কাছে পৌঁছায়, তার কাছে পৌঁছানোর আগে এগুলো প্রথম কি ফেব্রিক অবস্থায় ছিল? না। প্রথমে এই রেডিমেড গার্মেন্ট ছিল না। এইটার আগে ছিল এটা ফেব্রিকের আগে এটা ছিল ইয়ার্নের আগে এটা ছিল ফাইবার। এইভাবে কিন্তু কনভার্সন হচ্ছে। আপনি দেখেন, ফাইবার থেকে ইয়ার্নে আসছে, ইয়ার্ন থেকে ফেব্রিক হয়েছে, ফেব্রিক থেকে কালারের সঙ্গে মানে ডাইং হয়ে তারপরে এটা কমপ্লিট ফেব্রিক হওয়ার পর ওইটা নিয়ে সুইং এগুলো করে কমপ্লিট গার্মেন্টস হয়েছে। আরো কিছু প্রক্রিয়া আছে। আমি এই ওভারঅল এই প্রক্রিয়া আপনি চিন্তা করেন, ওই র মেটেরিয়ালসটা ছিল ফাইবার। এই র মেটেরিয়ালসটাকে একদম একটা কনজিউমারের কাছে, ইউরোপের একজন ভোক্তার কাছে পৌঁছাইতে এই যে চেইনটা কাজ করছে, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করছে, অনেকগুলো স্টেক হোল্ডার কাজ করছে, অনেকগুলো এখানে সাপ্লায়ার ছিল, ম্যানুফ্যাকচার মানে যে সাপ্লাই করছে সে ছিল, উৎপাদন করছে টেক্সটাইল মিলগুলো সে ছিল, যার মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়েছে, রিটেইলার হয়েছে, যে কাস্টমার,
এই পুরা প্রক্রিয়াটাকে যে চেইনের মাধ্যমে, যে নেটওয়ার্কের মাধ্যমে সম্পৃক্ত হয়েছে, আমরা এই চেইনটাকে বলতেছি সাপ্লাই চেইন। আর এই সাপ্লাই চেইনটাকে যে প্রক্রিয়ার মাধ্যমে ম্যানেজ হয়, এই ম্যানেজমেন্টটাকে আমরা বলতেছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আপনারা হয়তো কিছু বুঝছেন, আর একটু সামনের দিকে গেলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে সাপ্লাই চেইনে কারা, কারা থাকে? কারা, কারা থাকে? আপনি দেখেন, আমরা আ এই যে ফাইবার ধরেন অথবা ইয়ার্ন, ইয়ার্ন নিয়ে যদি আপনি কাজ করেন, ইয়ার্নটা আমরা একটা সাপ্লায়ার থেকে আনি, যারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করে, অথবা চায়না থেকে ইম্পোর্ট করি, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি। হয় ইম্পোর্ট করি অথবা কেউ একজন বলতেছেন যে স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। আপনি কি ক্লিয়ার? ওকে, আমরা হচ্ছে যে কারা, কারা এখানে কানেক্টেড থাকে। মানে এই সাপ্লাই চেইন এর প্রক্রিয়ার মধ্যে কারা থাকে? সাপ্লায়ার থাকে, যার থেকে আমরা র মেটেরিয়ালস প্রকিউর করি। তার মানে হচ্ছে ধরেন যদি ইয়ার্ন প্রকিউর, ইয়ার্ন সাপ্লায়ার থাকে। তারপরে কারা থাকে? ইয়ার্ন এনে যারা ফেব্রিক তৈরি করে। এই যে ফেব্রিক তৈরি অথবা ডাইং এর অথবা ধরেন নিটিং এ অথবা ধরেন উইভিং এ, এই যে ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ায় যারা সম্পৃক্ত থাকে তারা সাপ্লাই চেইনের পার্ট। তারপর এইটা যখন যদি আপনি ইউরোপের বায়ার গুলোতে বায়িং হাউসের থ্রুতে এটা হচ্ছে যে আপনি তাদেরকে ডিস্ট্রিবিউটর, আপনি ইউনিলিভার এক্সাম্পল দিলে ডিস্ট্রিবিউটর ভালো বুঝতেন। আমরা দিব একটা ইউনিলিভারের এক্সাম্পল। তাহলে হচ্ছে আপনি ডিস্ট্রিবিউটর বায়ারদেরকে বলতে পারেন, মানে বাংলাদেশের যারা ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে, মানে বায়িং হাউস নিয়ে যারা বাইরে পোশাক রপ্তানি করে, তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট বলতে পারি। তারপরে ওই দেশে ওয়ালমার্টের অফিসের জায়গা আছে, তাকে আপনি ওয়ালমার্টের ওইটাকে রিটেইলার বলতে পারেন। আবার ওয়ালমার্ট থেকে যিনি প্রকিউর করছেন, যে ড্রেসটা কিনছেন ইউরোপের যে বা আমেরিকার যে লোকটা, তাকে আপনি কাস্টমার বলতে পারেন অথবা কনজিউমার বলতে পারেন। এই যে এরা সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, কাস্টমার, এই যে লোকগুলো, এই যে ডিপার্টমেন্ট গুলো অথবা এই যে ইন্ডিভিজুয়াল গুলো, অর্গানাইজেশন গুলো এর সাথে জড়িত, এই ওনারা হচ্ছে কি কম্পোনেন্টস অফ দ্য সাপ্লাই চেইন। আমরা কি সংজ্ঞাটা বুঝতে পেরেছি? সংজ্ঞাটা আবার আমি বলি, যে চেইনের মাধ্যমে বা যে নেটওয়ার্কের মাধ্যমে ইন্ডিভিজুয়ালস, অর্গানাইজেশন, রিসোর্স, অ্যাক্টিভিটিস এগুলো হচ্ছে কানেক্ট করে একে অপরের সাথে। কাদেরকে কানেক্ট করে? সাপ্লায়ার থাকে, ম্যানুফ্যাকচারার থাকে, ডিস্ট্রিবিউটর থাকে, রিটেইলার থাকে, কাস্টমার থাকে। যে চেইনের মাধ্যমে অন্যদেরকে কানেক্ট করে, এই চেইনটাকে আমরা বলছি সাপ্লাই চেইন। আর এই সাপ্লাই চেইনটাকে যে ম্যানেজিং যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা একটু সামনে গেলে আরেকটু বোঝাবো। এই স্লাইডটা যদি আপনি দেখেন, স্লাইডটা দেখতে পাচ্ছেন তো না? জি ভাই। ওকে। আপ আচ্ছা, এই স্লাইডটা যদি আপনি দেখেন, এইটা হচ্ছে, এটা আপনার কাছে আরো ভিজুয়ালাইজ হবে। আপনি দেখেন এখানে হচ্ছে ফাইবার। আপনারা তুলা দেখতে পাচ্ছেন তো না? কটন। আচ্ছা, এই কটনটা দেখেন একসময় কিন্তু ওই যে ইউরোপের বায়ার, তার কাছে কিন্তু উনি কাস্টমার ওয়ালমার্টের শোরুম থেকে ওই শপিং ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে। খেয়াল করছেন? এই যে কটন ফাইবারটা ধরেন এটা ইন্ডিয়ান একটা কটন অথবা বাংলাদেশ তো কটন নয় তো, সাপোজ এটা ইজিপ্ট, মানে মিশরে উৎপাদন হচ্ছে। এই যে এখান থেকে পুরো প্রক্রিয়াটা র মেটেরিয়ালস থেকে প্রোডিউসারের কাছে গিয়েছে, প্রোডিউসার থেকে ডিস্ট্রিবিউটর, রিটেইলার থেকে কনজিউমারের কাছে গিয়েছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যে চেইনের মাধ্যমে সম্পৃক্ত হয়েছে, এই চেইনটাকে আমরা বলতেছি সাপ্লাই চেইন। ক্লিয়ার? আপনি সাপ্লাই চেইনে যদি আপনার যদি খুব ফ্রেশার হিসেবে কোথাও ইন্টারভিউ যাবেন, নিশ্চয়ই রিটেন এক্সাম হবে হয়তো, অথবা আপনাকে জিজ্ঞেস করবে, ভাই সাপ্লাই চেইন বলতে কি বোঝেন আপনি? তো আপনার সোজা উত্তর, সাপ্লাই চেইন ওটা চেইন, একটা ডায়াগ্রাম নেটওয়ার্ক, যেটার মাধ্যমে র মেটেরিয়ালস থেকে র মেটেরিয়ালসটাকে র সাপ্লায়ার থেকে একবারে কনজিউমারের কাছে পৌঁছায়। যে চেইনটা, এই চেইনটাকে বলতেছি আমরা সাপ্লাই চেইন। ঠিক তো না? এখানে হচ্ছে ৩ টা জিনিস, ৩ টা ফ্লো থাকে। একটা ইনফরমেশন ফ্লো, প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু ফ্লো করে এখানে। ফিজিক্যাল প্রোডাক্ট কিন্তু মুভ করে এখানে। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, ইনফরমেশন ফ্লো, আর হচ্ছে ক্যাশ মানি। ক্যাশ বলতে আমি বলতেছি ইন টার্মস অফ মানি, যেটা হচ্ছে অর্গানাইজেশনের প্রফিট, রেভিনিউ, যেটা হচ্ছে অর্গানাইজেশনের মূল থিম, মূল ভ্যালু যেটা। এখানে ভ্যালু জড়িত, মানে টাকা, মানি, একটা ফিজিক্যাল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন, কারণ হচ্ছে র মেটেরিয়ালসটা তো ফিজিক্যালি এটা মুভ করতে হবে কনজিউমারের কাছে। ফিজিক্যাল প্রোডাক্ট মুভমেন্ট আছে এখানে জড়িত। ক্যাশ আছে জড়িত। ইনফরমেশন, অনেকগুলো ইনফরমেশন আছে। অনেক রিপোর্ট, অনেক বিল, চালান, বিভিন্ন কিছু এখানে থাকছে কিন্তু। এই যে ৩ টা ফ্লো থাকে এখানে। ইনফরমেশন ফ্লো, ক্যাশ ফ্লো, ফিজিক্যাল প্রোডাক্ট ফ্লো,
আর এই র মেটেরিয়ালসটাকে কনজিউমারের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে সাপ্লাই চেইন, ওই প্রক্রিয়াটাকে। আমি কি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? যে কোনো একজন মাইকটা ওপেন করে বলবেন, জি ভাই আমি বুঝতে পারছি। নাহলে আমি বুঝতে পারবো না আপনার কি আমার সাথে আছেন কি নাই। কারণ এটা তো অনলাইন ক্লাস, আপনি কিন্তু হা না করলেন, না করলেন বুঝতে পারবো না যে আমি কি জি আপনার ভাই। কাছে ক্লিয়ার করতে পারছি। ওকে, ওকে, তাহলে এই সাপ্লাই চেইনটা তো ক্লিয়ার না? ওকে, আমরা তাহলে সামনে যাই। সাপ্লাই চেইন দেখেন, একটু আগে আমি বলতেছিলাম আপনার সাথে যে বেসিক অফ দ্য সাপ্লাই চেইন, এখানে কি বলছে? মূল স্টেক হোল্ডার যারা আছে তার মধ্যে তিনজন সাপ্লাই চেইন। একজন হচ্ছে সাপ্লায়ার, যার থেকে আপনি মেটেরিয়ালসটা নিচ্ছেন। একজন হচ্ছে প্রোডিউসার, যিনি যারা উৎপন্ন করছে। আর কনজিউমার। এই তিনজন হচ্ছে মোটর। এখানে রিটেলার, ডিস্ট্রিবিউটর, এরাও স্টেক হোল্ডার, বাট মূল কম্পোনেন্ট হচ্ছে আপনার মূল স্টেক হোল্ডার হচ্ছে তিনজন। একটা এক্সাম্পল দিই আমি আপনাকে। এটা হচ্ছে যে আপনি ধরেন ইউনিলিভারের সাবান, লাক্স সাবান, এটা নিয়ে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে, যেটা আপনার কাছে আছে। আচ্ছা, ইউনিলিভার সাপ্লাই চেইনে কারা সবচেয়ে বেশি স্টেক হোল্ডার? এই যে তিনজন, এটা বুঝতে পারবেন। তারপর লাক্স সাবান আমি কিনি, আমি হচ্ছে কাস্টমার, তাই তো? এই সাবানটা তৈরি করে কে? ইউনিলিভার। আর ইউনিলিভার এই সাবানটা তৈরি করতে তার যে মেটেরিয়ালস, এই যে কেমিক্যালস বা আরো যা লাগে, এগুলো সে কোথা থেকে নেয়? তার সাপ্লায়ার থেকে। এটাকে সাপ্লায়ার থেকে, এই যে সাপ্লায়ার থেকে নেয়, নিয়ে উৎপন্ন করে করে আমার কাছে দেয়। মাঝখানে রিটেলার, ডিস্ট্রিবিউটর আছে, কিন্তু এই তিনজন হচ্ছে আমরা মূল স্টেক হোল্ডার্স হচ্ছে সাপ্লাই চেইন। এখানে দেখেন, সাপ্লায়ার থেকে আমরা কি নেই? র মেটেরিয়ালস নেই, মানে র মেটেরিয়ালস মানে আমি টেক্সটাইলের যদি ইয়ার্ন হয়, ফেব্রিক হয়, ফাইবার হয়, এইগুলো আমরা র মেটেরিয়ালস বলতেছি। এনার্জি নেই, এনার্জি কিরকম? ধরেন আমরা বিদ্যুৎ নেই, বিদ্যুৎ কার থেকে নেই? আরইবি থেকে নেই। গ্যাস নেই, গ্যাস কার থেকে নেই? তিতাস থেকে নেই। এনার্জি নেই। আর বিভিন্ন রকম সার্ভিস নেই, সার্ভিস কিরকম? ধরেন আমার এসি নষ্ট হয়ে গেছে, আমার এসি ঠিক করতে হবে, এটা একটা সার্ভিস। আমার মেশিন নষ্ট হয়ে গেছে, মেশিন ঠিক করতে হবে, এটা একটা সার্ভিস। অথবা ধরেন আরো কি যত রকম সার্ভিস আছে, এগুলো আমরা সার্ভিস বলতেছি। তো সাপ্লায়ার থেকে আমরা কি নেই? র মেটেরিয়ালস নেই, এনার্জি নেই, সার্ভিস নেই, আর কম্পোনেন্টস নেই। কম্পোনেন্ট কিরকম? কম্পোনেন্টস ধরেন আপনি গার্মেন্টস এর কথাই ধরেন, একটা এক্সাম্পল দিই। গার্মেন্টস যারা তৈরি করে, মানে গার্মেন্টস এর ঠিক আছে, সে টেক্সটাইল থেকে কি নেয়? টেক্সটাইল থেকে নিয়ে সে হচ্ছে ইয়ার্ন নেয়। ইয়ার্নের সাথে আর কি নেয়? ইয়ার্নের সাথে সে বিভিন্ন রকম ইয়া গার্মেন্টস গুলো কি করে? ফেব্রিক নেয়, তাই তো? টেক্সটাইল মিল গুলো থেকে ফেব্রিকের পাশাপাশি তার এটা তৈরি করার জন্য কিন্তু আরো অনেক কিছু দরকার হয়। কেমন? ট্রিমস, অ্যাক্সেসরিজ। ট্রিমস এবং অ্যাক্সেসরিজ তো আপনারা বুঝেন। ট্রিমস হচ্ছে ওই জিনিসটা যেটা ফেব্রিকের সাথে লেগে থাকে। ধরেন বাটন একটা হচ্ছে ট্রিমস, তারপরে ধরেন এপ্লিক, বাটনটা অ্যাক্সেসরিজ, ধরেন এপ্লিক, তারপরে ইন্টারলাইনিং, তারপর লাইনিং, এগুলো হচ্ছে ট্রিমস। অ্যাক্সেসরিজ কোনগুলো? যেমন ধরেন ওই যে হ্যাংটেক, জিপার, বাটন, তারপরে যেগুলো একদম থাকে, এগুলো হচ্ছে ট্রিমস। এগুলো লাগে, এগুলোকে আমরা বলছি কম্পোনেন্টস। র মেটেরিয়ালস, তার মানে র মেটেরিয়ালস এর মধ্যে আমরা ইয়ার্ন নিচ্ছি, ফেব্রিক নিচ্ছি, অথবা ফাইবার নিচ্ছি, তারপরে এনার্জি নিচ্ছি, সার্ভিস নিচ্ছি, কম্পোনেন্টস নিচ্ছি, মানে ট্রিমস, অ্যাক্সেসরিজ আরো নিচ্ছি। এগুলো আমরা সাপ্লায়ার থেকে নিচ্ছি এই মূল উৎপাদন প্রক্রিয়ার মধ্যে। তারপর প্রডিউসাররা কি করে? কম্পোনেন্টস ফ্রম দ্য সাপ্লায়ার থেকে সেগুলো নিয়ে ফিনিশ গুডস তৈরি করে। আর যারা সার্ভিস বিক্রি করে বা সার্ভিস দেয়, সেও তো সার্ভিস নিয়ে, সেও কিন্তু সার্ভিস এখান থেকে কাস্টমারকে দেয়, সেও একজন প্রডিউসার। আর কাস্টমার আমাদের আমরাই কি নেই? প্রোডাক্ট, আলটিমেট প্রোডাক্ট রিসিভ করি। এই তিনজন হচ্ছে মূল স্টেক হোল্ডার। আপনাকে জিজ্ঞাসা করতে পারে সাপ্লাই চেইনের মূল স্টেক হোল্ডার কারা কারা? প্রথমে তিনজন, তারপরে দুইজন, সাপ্লায়ার, প্রডিউসার, কাস্টমার, এরপর আছে রিটেলার, ডিস্ট্রিবিউটর, আরো আছে সামনে, আরো আছে অনেক। এই পাঁচজন হচ্ছে মূল, তার মধ্যে এই তিনজন হচ্ছে মেজর স্টেক হোল্ডার। ঠিক আছে তো না? এই যে একটা আপনার যে সাপ্লাই চেইনে শুরু করছিলাম, যে হচ্ছে সাপ্লাই চেইনের কি কি ফ্লো থাকে। সাপ্লাই চেইনে তিনটা ফ্লো থাকে। তিনটা ফ্লো কেন? এটা হচ্ছে যে আপনি দেখেন প্রোডাক্ট ফ্লো, এই যে ম্যাটেরিয়ালসটা আপনি
একদম র মেটেরিয়ালস থেকে শুরু করে একদম ফাইবার থেকে শুরু করে এই যে ইউরোপের বাইরের কাছে আপনি যে আপনার শার্ট, আপনার ডেনিম, আপনার জ্যাকেট, হুডি এই যে এটা সে প্রকিউর করলো। একটা ফিজিক্যাল প্রোডাক্ট কিন্তু মুভ করতে হইছে। কিরকম? ১ম এ ছিল কিন্তু ফাইবার। ও ফাইবারে কিন্তু আপনি ইউরোপের ওই বায়ারকে দেন নাই। আপনি কিন্তু দিয়েছেন ফিনিশ গার্মেন্টস। এই যে ফাইবারটা থেকে এই যে কটন সুতাটা কটনটাতে এইটা ইয়ার্ন হইলো, এটা যে ফেব্রিক হইলো, এটা যে ডাইং হইলো, এটা যে ফিনিশিং হইলো, এটা যে কাটিং হইলো, সুইং হইলো, এটা ফিনিশিং করে তারপর এই যে আপনি বিরাট প্রক্রিয়ার মাধ্যমে উনার কাছে যে আল্টিমেট ড্রেসটা পৌঁছাইলেন, এটার মধ্যে কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টটা মুভ করতে হইছে। ফাইবারটা যখন ইয়ার্ন হইছে, ইয়ার্নটা আপনাকে দিয়া দিতে হইছে ফেব্রিক মিলে। ফেব্রিক মিল যখন এই ফেব্রিক তৈরি করে, উইভিং অথবা নিটিং করে দিয়া দিতে হইছে ডাইং মিলে। ডাইং কিন্তু এটা ডাইং করে, ফিনিশিং করে আপনাকে দিয়া দিতেছে গার্মেন্টস এ। গার্মেন্টস কিন্তু এটা কাটিং করে, সুইং করে, তারপরে ফিনিশিং করে কিন্তু আপনার গার্মেন্টস সেকশনটাকে এক্সপোর্ট করতে হইছে। এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট মুভমেন্ট করতে হইছে। এখানে একটা ফিজিক্যাল প্রোডাক্ট মুভমেন্টস, প্রোডাক্ট গুলো। কি প্রোডাক্ট থাকে এখানে ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, ফিনিশ গুডস, সার্ভিস, রিটার্ন এন্ড রিপেয়ার, রিপ্লেসমেন্ট, রিসাইকেল, ডিসপোজাল এগুলো থাকে প্রোডাক্ট ফ্লোতে। আর ক্যাশ ফ্লোতে টাকা, রেভিনিউ অফ দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনে যে রেভিনিউ থাকে এটাকে আমরা বলতেছি ক্যাশ ফ্লো, মানে টাকা, মানি। আমরা প্রোডাক্ট কি করি, কেন ফ্লো করি, কেন বাইরে দেই? ফর দ্য আর্নিং মানি। ঠিক আছে? ক্যাশ ফ্লো থাকে। আর ইনফরমেশন ফ্লোটা কি জিনিস? আপনি এই যে এক্সপোর্ট করবেন, ধরেন কত বিল, চালান, রিপোর্ট, স্পেসিফিকেশন, রুলস, রেগুলেশন অনেক কিছু আছে কিন্তু। পেন এন্ড পেপারস এ তো আমাদের অনেক লেখা আছে, অনেক রিপোর্ট আছে। এই পুরো ইনফরমেশন যত লেখাপড়া, যত রিপোর্ট, যত কিছু আছে এগুলোকে আমরা বলতেছি মানে ফিজিক্যাল প্রোডাক্ট। টাকা এর বাইরে তো সবই রিপোর্ট, রিপোর্ট রিপোর্ট ভিত্তিক কাজ, লেখাজোখার কাজ, ওগুলোকে আমরা বলতেছি ইনফরমেশন। ৩ টা জিনিস ফ্লো থাকে এখানে। ইনফরমেশন ফ্লো, প্রোডাক্ট ফ্লো এন্ড ক্যাশ ফ্লো। ওকে। এটা ওই যে একটু আগে আমি আপনার বলতেছিলাম যে সাপ্লাই চেইনের কয়টা স্টেজ থাকে। সাপ্লাই চেইনে আপনাকে জিজ্ঞেস করতে পারে কয়টা স্টেজ থাকে, কয়টা থাকে, সাব কাস্টমার থাকে। যদি একদম শেষ থেকে বলেন, কাস্টমার থাকে, রিটেইলার থাকে, ডিস্ট্রিবিউটর থাকে, ম্যানুফ্যাকচার থাকে, সাপ্লায়ার থাকে। তাই তো? এটা কিন্তু আপনি আপনি যদি কোথাও ইন্টারভিউ মানে রিটেন পরীক্ষা দিতে চান, থাকবে সাপ্লাই চেইনের কয়টা মেজর স্টেক হোল্ডার্স আছে অথবা কয়টা স্টেজ আছে, এগুলো আপনি উল্লেখ করবেন। এগুলো সবগুলো স্টেজ ডিরেক্টলি ইনডাইরেক্টলি কাস্টমারের রিকোয়েস্ট, সবগুলোর কাজ হচ্ছে আমাদের সবার, আমাদের প্রত্যেকের। ধরেন আপনি চাকরি যখন করবেন, প্রত্যেক ডিপার্টমেন্টে আপনি নিটিং এর চাকরি করেন। আপনার কাস্টমার কারা? আপনি নিটিং এর কাস্টমার হচ্ছে ডাইং। আপনি ডাইং কে দিয়ে দিবেন। আপনি আল্টিমেট প্রোডাক্টটা যার কাছে হ্যান্ড ওভার করবেন সে হচ্ছে কাস্টমার। আল্টিমেটলি আমরা সবাই কিন্তু আমাদের কাস্টমারের সার্ভিস দিতে হবে। এটাই আমাদের কাজ। আপনি সরকারি, বেসরকারি প্রত্যেকের কাজ হচ্ছে টু ডেলিভার দ্য কাস্টমার। কাস্টমারকে আমাদের সাপোর্ট দিতে হবে, ডেলিভারি করতে হবে। এটাই হচ্ছে মানে এটাই আমাদের মূল কাজ। ইন ফুলফিলিং এ কাস্টমার রিকোয়েস্ট আমাদের করতে হবে। ঠিক আছে? এটা কোম্পানির বাইরে আছে, ভিতরে সব জায়গায় আছে। ঠিক আছে? এগুলো আমরা উইথিন দ্য কোম্পানি দ্য সাপ্লাই চেইন টু অল ফাংশনস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং, অপারেশন, ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স, এই কাস্টমার সবগুলো কাস্টমারের সাথে জড়িত। ঠিক আছে তো না? আমরা একটু সামনের স্লাইডে যাই। সাপ্লাই চেইনের ইম্পোর্টেন্ট টপিক গুলো কি? আমরা বেসিক্যালি সাপ্লাই চেইনে হচ্ছে এই ইস্যুগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনাকে যদি কোথাও জিজ্ঞেস করা হয় যে সাপ্লাই চেইনের হচ্ছে মেজর টপিকস কি? অথবা সাপ্লাই চেইন এই সাবজেক্টটা বা সাপ্লাই চেইনটা কি বিষয় নিয়ে ডিসকাশন করে? মানে যেগুলা ছাড়া আপনার সাপ্লাই চেইন চিন্তাই করা যায় না। এরকম ১২-১৩ টা বিষয় আছে। এখানে ১২ টা আছে। এটা আমরা এক করে জানবো। একটু আমরা এখন ডিসকাশন করি এখানে। পরের স্লাইড গুলো কি আছে? ওকে। এগুলো একটু কিছু ডিসকাশন করি। সাপ্লাই চেইনটা আপনি দেখেন, যদি কোনো একটা অর্গানাইজেশনের সাপ্লাই চেইনে আপনি কাজ করেন। ধরেন আমি একটা এক্সাম্পল ধরে আমরা এটা আগাই। আপনি একটা সাপ্লাই চেইন তো অনেক বড় একটা। আমরা একটা সাপ্লাই চেইন বলছি, এখানের মধ্যে প্রকিউরমেন্ট আছে, যারা সাপ্লাইয়ের সাথে কাজ করে। তারপরে এই যে আমরা আগে স্লাইডে যাই, এই যে যারা কাস্টমারকে সাপোর্ট দেয় কারা? মার্কেটিং, রিটেইলার বা ডিস্ট্রিবিউটর বা ম্যানুফ্যাকচারার কারা? উৎপাদন প্রক্রিয়ায় যারা আছে। সাপ্লাই নিয়ে কাজ করে প্রকিউরমেন্ট আছে, সোর্সিং আছে। এখানে রিটেইলার, ডিস্ট্রিবিউটর নিয়ে কাজ করে ওয়্যার হাউস ডিস্ট্রিবিউশন তারা আছে। ট্রান্সপোর্টেশন আছে। এই সব ডিপার্টমেন্ট থাকে হচ্ছে সাপ্লাই চেইনে। এখানে হচ্ছে ধরেন আপনি একটা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বেসিক্যালি যে জায়গায় জয়েন করে
বা যে জায়গায় চাহিদা, এটা হচ্ছে সোর্সিং আর প্রকিউরমেন্ট, যেটার মধ্যে আমি আছি, বা প্রচুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে দেখবেন এখন রিসেন্টলি যাচ্ছে। চাহিদাও আছে অনেক, কারণ হচ্ছে ওই ইয়ার্ন, ফেব্রিক, একটা ফ্রেশার বা অন্য একটা জায়গা থেকে হচ্ছে একজনকে যখন আমরা হায়ার করি, তখন হচ্ছে এটা আমি নিজেও দেখছি যে আমরা যখন বিভিন্ন জায়গায় টেক্সটাইলের বাইরের লোকজন নিতাম, তখন হয়তো কি সে তার এই ফেব্রিক, তাকে ইয়ার্ন, তাকে কাউন্ট, এগুলো বুঝাইতে বুঝাইতে আমার দীর্ঘ সময় মানে অর্গানাইজেশন একটা বিরাট সময় ইনকার করতো। সে কাউন্ট বুঝতো না। তারপরে সে নিট কি, ওভেন কি, সিঙ্গেল জার্সি কি, ডাবল জার্সি কি, পোলো কি, পিকে কি, এগুলো সে বুঝতো না। ফেব্রিকের জিএসএম কি জিনিস, কিভাবে জিএসএম মাপতে হয়, এগুলো সে জানতো না। তারপরে ধরেন কোন কোন কাউন্ট হলে মোটা হয়, চিকন হয়, এগুলো এগুলো বুঝতে বুঝতে তার সময় চলে যায়। এই জন্য অর্গানাইজেশন গুলো যারা প্রায়োরিটি দেয় এখন টেক্সটাইল বা গার্মেন্টস এর বিশেষ করে সোর্সিং এবং প্রকিউরমেন্টে, এটা হচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে খুব প্রায়োরিটি দেয়। কারণ যে সেটা একদম ফ্রেশার হইলো, সে ইয়ার্নটা বুঝে, কোনটা কোন ইয়ার্নটা নিটে ইউজ হয়, কোনটা হচ্ছে ওভেনে ইউজ হয়। আচ্ছা, আমি আপনাদের একটা কোশ্চেন করি, এটা হচ্ছে যে কোনো একজন আমার একটা উত্তর দেন। ওভেন ফেব্রিক এবং নিট ফেব্রিক এই দুইটাতে কি একই ইয়ান ইউজ হয় নাকি ডিফারেন্ট ইয়ান ইউজ হয়? আর ডিফারেন্ট ইয়ান ইউজ হইলে এটার মধ্যে কি কোনো পার্থক্য থাকে? যে কোনো একজন একটা উত্তর দিন আমাদের। আসসালামু আলাইকুম ভাই। এন্ড ইউজ তো আলাদা। আচ্ছা, একজন একজন বলেন, হ্যান্ড রেজ করেন, তাহলে অন্যরা বুঝতে পারবে, আপনি বলবেন। হ্যালো, যে কোনো একজন হ্যান্ড রেজ করেন একটা। ওকে, মুর্শেদ আলম 16, আপনি আপনি হ্যান্ড রেজ করছেন, আপনি বলেন তো দেখি, দুইটা কি একই ইউজ হয়? আসসালামু আলাইকুম ভাই। ইয়ার্ন ওয়ালাইকুম। ভিন্ন হয়, একটা ইলাস্টিক হয়, নিট ফেব্রিকটি একটু ইলাস্টিক টাইপের হয়, আর ওভেন ফেব্রিকটা একটু কম ইলাস্টিক হয়। ওকে, আচ্ছা, নিট ফেব্রিকটা হচ্ছে ইলাস্টেন থাকে, মানে ইলাস্টেন মানে লাইক্রা ফেব্রিক থাকে, তাই তো? মানে এটা মানে এটা টান দিলে হয় আর কি, ইলাস্টিসিটি ভালো থাকে। আপনি আপনি টান দিলেই হয় এটা না। এক্সটেনশন আপনি হচ্ছে এক্সটেনশন টেক্সটাইলের, বাকি। আপনাকে টেক্সটাইলের ভাষায় কথা বলতে, এটা হচ্ছে লাইক্রা ইয়ান ইউজ হয়। লাইক্রা ইয়ান, লাইক্রা নাম শুনছেন তো না? আচ্ছা, এই ফেব্রিকটা বলে ইলাস্টেন ফেব্রিক বা লাইক্রা ফেব্রিক। লাইক্রা একটা, এটা হচ্ছে একটা লাইক্রা সুতা আছে যেটা হচ্ছে ফেব্রিকে ইলাস্টিসিটি বাড়ায়, ঠিক আছে? তো এটা 3 থেকে 5% থাকে সর্বোচ্চ, 5%-এর উপরে দিলে ফেব্রিক আবার কাটিং করে সুইং করা যাবে না। এই জন্য দেখবেন আপনি নিট ফেব্রিকে, ম্যাক্সিমাম নিট ফেব্রিকে 3 to 5%, 3 to 5% ইলাস্টিসিটি ওয়ালা যেগুলো লাইক্রা সুতা বলছে এগুলো ইউজ করে। কেন? আপনি যখন সার্কুলার নিটিং মেশিনে এই ইয়ার্নগুলো তুলবেন, তাকে কিন্তু অনেক ইলাস্টিক মানে ইলাস্টিসিটি থাকতো ইয়ার্নটাতে, নাহলে ইয়ার্ন ছিঁড়ে যাবে। বুঝতে পারছেন? কম বেশি হয় পার্সেন্টেজ, আবার কমেও, শুধু 3 থেকে 5 না, আরো কমেও থাকে। 3 থেকে 5 দিলে বেশি ইলাস্টেন হয়, কমও থাকে। আমি যদি ভুল বলে থাকি আপনারা কি আমার কারেকশন করে দিয়েন। আর ওভেন ফেব্রিকেও, ওভেন ফেব্রিকে আমি একটা বলি, ওভেনেও কিন্তু ইয়ে থাকে আপনার, এই ওভেন ফেব্রিকও কিন্তু লাইক্রা ইউজ হয়। ওভেন ফেব্রিকে 2টা ইউজ হয়, লাইক্রা ছাড়াও ইউজ হয়, লাইক্রা দিয়েও ইউজ হয়। আপনি যদি ডেনিম প্যান্ট গুলোর কথা খেয়াল করেন, ডেনিম তো ওভেনে হয়, এখানে কিন্তু ডেনিম প্যান্টে আমরা ইলাস্টিসিটি ইউজ করি না? ইউজ করি তো। তার মানে ওভেনে আপনি লাইক্রা দিয়েও করা যায়, লাইক্রা ছাড়াও করা যায়। কিন্তু নিটিং এ আপনার ম্যান্ডেটরি হচ্ছে আহ ইয়ে থাকে, এই কি যেন বলে, এই লাইক্রা ফেব্রিক, লাইক্রা ইয়ানটা থাকে। আর কি কোনো ডিফারেন্স থাকে? আর কি কোনো ডিফারেন্স থাকে? হুম, আচ্ছা, আচ্ছা, ওকে, আমরা, আচ্ছা, আমরা প্রশ্নের উত্তরটা মনে মনে পেয়ে গেছি। একজন বলছে, বলেন তো, মিসবাউর রহমান, মিসবাউল হক। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত মানে ওভেনের সালাম দিয়ে ক্ষেত্রে দরকার নেই, আপনি বলেন দেখি। ওভেনের কাউন্ট হচ্ছে ওই ওভেনের ইয়ান কাউন্ট হচ্ছে বেশি হবে, আর ওই নেটের ক্ষেত্রে কাউন্ট হচ্ছে কম হবে, ইয়ান কাউন্টটা। ইয়ান কাউন্টের ক্ষেত্রে আবার ওভেনে অনেক কম কাউন্ট দিয়ে করতো। যেমন আমি যখন আরং এ ছিলাম, আমরা অনেক 120 কাউন্ট দিয়ে সুতায় করছি, 100 কাউন্ট, 120 কাউন্ট ওভেন ওভেন ফেব্রিক করছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফাইনাল, ধরেন আরং এর
আমরা যে লেডিস ড্রেস গুলো তৈরি করছি এগুলো তো দেখছেন অনেক অনেক ইয়ে থাকে, মানে পাতলা থাকে, যেহেতু গরমের দিনে বাংলাদেশে প্রচুর গ্রীষ্মকালে গরম পড়ে। আর মোটা ফেব্রিক এখন এই মুহূর্তে ফেব্রিক বিক্রি করতে চায় না, মানে মোটা ড্রেস। এই জন্য অনেক পাতলা, মানে 100 কাউন্ট পর্যন্ত আমরা ইউজ করছি। এই জন্য এইটাই, মানে ওভেনে যে একদম মোটা হইতে হবে, নট লাইক দ্যাট। তবে ভাই সাইজ নিটিং ম্যাটেরিয়াল হবে নাকি? হ্যাঁ, সাইজ মেটেরিয়াল সাইজ ম্যাটেরিয়াল হ্যাঁ 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 হ্যাঁ, সাইজিং করা এই থাকে ওভেনে? ওভেনে সাইজ করা থাকে। নিটিং এ এই সাইজ মেটেরিয়ালস এর মধ্যে পার্সেন্টেজের মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, ওইটা আপনি একটু জেনে নিয়েন একটু। আপনি সাইফুলের সাথে আলাপ করলে আর বলতেছেন, ইয়ে, সাইফুলকে যদি জিজ্ঞাসা করেন যে স্যার, অথবা সাইফুল আছে, মেহেদি আছে, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন স্যার ওভেন ইয়েতে কি ওভেন এবং নিটি কি একই সাথে ইউজ হয় কিনা, কত কাউন্ট ইউজ হয়, সাইফুল দেখবেন আপনার এই বিষয়ে খুব একটা ভালো ইয়ে দিতে পারে। আমি যতটুকু আসলে জানলাম, আমি আপনার বলেন। আসলে মেইন ডিফারেন্স হচ্ছে এখানে আমাদের টুইস্টের ব্যাপারে, মানে নিট ফেব্রিকের মানে ইয়ার্নের টুইস্ট কম থাকে আর ওভেন ফেব্রিকের টুইস্ট বেশি থাকে। টুইস্ট বেশি থাকে, হ্যাঁ, টুইস্ট মানে টিপিআই টিপিআই। এর কথা বলতেছেন? জি জি, টিপিআই। এটা একটা ভ্যালিড পয়েন্ট। এটা, মানে আমি একটা কথা বলি, নিট ফেব্রিকটা, নিট ইয়ানটা একটু স্ট্রেংথ বেশি থাকতে হয় আর কি, বুঝতে পারছেন? এখানে তো আমাদের টুইস্ট কম থাকে যখন না যে আমাদের বিভিন্ন যে পাসিং যে মানে অ্যাক্সেসরি গুলো আছে, এগুলোর ভিতরে যখন পাস হয় তখন যে আমাদের ইয়ান সাপ্লায়ার আছে, তো এখানে সিলিন্ডার তেমনি ঘোরে, তো এই সাপ্লায়ার কারণে ওইখানে সাপ্লায়ারও ঘোরে, যার কারণে ওইখানে আলটিমেটলি একটু টুইস্ট হয়, যার কারণে আগে থেকে একটু টুইস্ট কম দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, এইটা আরো আপনি ভালো জানতে পারবেন সাইফুল স্যারের সাথে যদি আপনারা আলাপ করেন। সাইফুল আপনাকে একটা ভালো, আমি যতটুকু বুঝতে পারলাম আর কি, আমি কাজ করতে গিয়ে দেখছি যে হচ্ছে বেসিক পার্থক্যটা হচ্ছে ইলাস্টিসিটি, মানে লাইটার একটা ইস্যু থাকে। সেকেন্ড হচ্ছে যে স্ট্রেংথ নিয়ে ওই সাইজ মেটেরিয়ালস একটু ডিফারেন্স থাকে। ওভেনের যে ইয়ানটা আপনি যখন ইয়ান প্রয়োগ করবেন, ওই তাকে বলতে হয় যে এটা কি ওভেনের জন্য কিনবেন বা নিটের জন্য কিনবেন। ওই সাইজ মেটেরিয়ালস এর মধ্যে একটা পার্থক্য থাকে। কারণ এটা দেখছি যে নিটেরিয়ানটা একটু ইয়ে থাকে, ওই লাউজি লাউজি মনে হচ্ছে তাকে অনেক টানা যায়, সেক্ষেত্রে ছিঁড়ে না, কিন্তু ওভেন তো আর এত টানাটানির কিছু নেই, বুঝতে পারছেন? এই আছে। আর এই তো এটা টুইস্টের একটা পার্সেন্টেজ আছে মনে হয়, কিন্তু এই টুইস্টেরটা আমি ক্লিয়ার না। এটা আপনি আপনার ভালো, আমার থেকে ভালো বলতে পারবেন, কারণ আমি অনেকদিন আগে টেক্সটাইলে পড়ছি। তারপরে তো টেক্সটাইলের আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে আগাই। হ্যাঁ, এটা হচ্ছে যে যেটা নিয়ে আমরা আপনাদের সাথে ডিসকাশন করতেছিলাম, যে সাপ্লাই চেইনের যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে, আমরা যদি একজনকে জিজ্ঞেস করে সাপ্লাই চেইনের এমন কি কি ইস্যু আছে যেগুলো নিয়ে একজন, ধরেন আপনি একটা ডিপার্টমেন্টের হচ্ছে সাপ্লাই চেইনের প্রকিউরমেন্টে, কালকে আমার নোয়াখালী টেক্সটাইল একটা ছেলে ফোন দিল, তার একটা চাকরি হয়েছে, সে নিটি সে ছিল না, সে ছিল ফকিরে, তার ডাকছে নিটি সে, সে যাবে কি যাবে না, আচ্ছা যাক। এখন ধরেন আপনি এরকম একটা অর্গানাইজেশনে প্রকিউরমেন্টে আছেন, ইয়ার্ন প্রকিউর করেন আপনি, ইয়ার্ন অথবা ফেব্রিক, ইয়ার্ন ফেব্রিক মেশিনারিজ এগুলো নিয়ে কাজ করেন। তো ওর যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনি আগ্রহী, যেহেতু এটা এই জবটা হচ্ছে কেন প্রকিউরমেন্টের লোকজন আগ্রহী হয়, এটা কর্পোরেট বেস অফিস, এখানে আসলে ফ্যাক্টরিতে নাইট শিফট করতে হবে এরকম না, কর্পোরেট সময়ে অফিস আসা যায়, টাইম যায়। আর বেসিক্যালি এটা হচ্ছে যেহেতু কর্পোরেট ঢাকার ভিতরে থাকে অথবা চিটাগাংয়ের ভিতরে থাকে, অনেকে সবাই তো প্রোডাকশনে জব করবে এরকম না, অনেকের এক একজনের চাহিদা, সবাই অনেকে দেখা যায় নাইট করতে পারে না। যেমন আমি যেটা চিন্তা করছি, আগেই চিন্তা করছি যে বাবা নাইটের চাকরি আমার দ্বারা সম্ভব না, প্রোডাকশন চাকরি আমার দ্বারা সম্ভব না, আমি ওইটা এরাইয়া খুঁজছি যে ওইটা ছাড়া কোন ভাবে ইয়ে করা যায়, এক একজন এক এক ভাবে। ওকে, তো আপনি দায়িত্বে আছেন যে আপনি ইয়ার্ন প্রকিউর করবেন ফকির গ্রুপে, একটা এক্সাম্পল দিলাম। তো এখন আপনাকে দায়িত্ব নেওয়ার পর অর্গানাইজেশন বললো যে বাবা তুমি তো এখানে ইয়ার্ন করবা, তোমাকে এটার দায়িত্ব দেওয়া হলো, তুমি তাহলে প্ল্যানটা করো কিভাবে করবে। আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে স্ট্র্যাটেজিটা সাজানো। প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজি কি রকম, কি সাজাবেন, আপনি কোন মেথডে যাবেন, এটা কি সিঙ্গেল আছে, মাল্টিপল আছে, গ্লোবাল আছে, লোকাল আছে, আপনি কি দেশের থেকে কিনবেন, দেশে প্রকিউর করবেন না বাইরে থেকে আনবেন, এটার আপনার কস্ট কেমন হবে, আপনার কোয়ালিটি কেমন হবে, টাইম কি, অনেক কিছু গুলো কোশ্চেন আছে এখানে। এটা আমরা সামনে যখন যাবো, আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য আপনার সাথে একটু আলাপ করতেছি। ধারণা দেওয়ার জন্য আপনি হচ্ছে স্ট্র্যাটেজি শাখা, একটা স্ট্র্যাটেজি এবং ডিজাইন।
সাজাবেন যে আমরা এই এই ক্রাইটেরিয়া গুলো ধরে আমি হচ্ছে সাজাবো যে আমি কি লোকাল থেকে প্রকিউর করব, মানে বাংলাদেশ থেকে নিব, কোন ইন্ডাস্ট্রি থেকে, নাকি ইয়ান টাইম বাইরেতে নিব, এটা আপনি ঠিক করবেন কিভাবে? ঠিক করুন, প্রাইস দেখবেন, আপনার টাইম দেখবেন, তারপর আপনার কোয়ালিটি দেখবেন, অনেক ইস্যু আছে, এগুলো দেখে আপনি ঠিক করবেন। দেখে তারপর আপনি ডিমান্ড ফোরকাস্ট করবেন। ডিমান্ড কিভাবে ফোরকাস্ট করে? ডিমান্ড ফোরকাস্ট করে হচ্ছে এই অর্গানাইজেশনের ৩ মাসের বিভিন্ন প্রিভিয়াস ডেটা দেখবেন, অথবা এক্সপেরিয়েন্স যারা আছে তাদের পরামর্শ নিবেন। এইভাবে ডিমান্ড ফোরকাস্ট করে সূত্র আছে, টাইম সিরিজ আছে, তারপর অনেকগুলো ডেলফাই মেথড আছে, অনেকগুলো ফর্মুলা আছে। এই দিয়ে এটা ডিমান্ড ফোরকাস্ট করে যে অর্গানাইজেশন এই মুহূর্তে কি পরিমাণ ইয়ান দরকার, ভবিষ্যতে ৩ মাসের কেমন লাগবে, অনেক প্ল্যান আছে, এগুলো সাপ্লাই চেনের সাথে জড়িত। তারপর প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই ম্যানেজমেন্ট, আপনি এই যে পুরো প্রক্রিয়াটা সোর্স করবেন, এটা ইন হাউস করবেন, ম্যাটেরিয়ালস, এটা সাপ্লাই ম্যানেজমেন্ট, এগুলো একটা কাজ আছে। এগুলো কেনার পর আপনার কাজ কি? আপনি ইনভেন্টরি ম্যানেজ করতে হবে। এটা সব কিনে সব তো সাথে সাথে ইউজ করে ফেলতে পারবেন না। আপনার অনেকগুলো মেথড আছে কিভাবে ইনভেন্টরি ম্যানেজ করতে। ইনভেন্টরিটাকে ম্যানেজ করতে কতটুকু আপনি ইউজ হবেন, কতটুকু সেফটি স্টক রাখবেন, কতটুকু ভবিষ্যতের জন্য সেফটি স্টক রেখে দিবেন, কতটুকু এখন ব্যবহার করবেন, কতটুকু ৩ মাস পরে ব্যবহার করবেন, অনেক প্ল্যান আছে, অনেক ফর্মুলা আছে, এগুলোতে ইনভেন্টরি ম্যানেজ করে। তারপর লজিস্টিক এন্ড ডিস্ট্রিবিউশন, কিভাবে আপনি লজিস্টিকটা মেনটেন করবেন, ট্রান্সপোর্টেশনটা মেনটেন করবেন, এক জায়গায় কিভাবে নিয়ে যাবেন, এগুলো সাপ্লাই চেনের সাথে জড়িত। টেকনোলজি, সাপ্লাই চেইন যে ম্যানেজ হয়, এটা কি কি টেকনোলজি, বিভিন্ন সফটওয়্যার, কি সফটওয়্যার আপনার লাগবে, এসএপি লাগবে, ওরাকল লাগবে, কিভাবে বিল প্রসেসিং করবেন, কিভাবে ম্যাটেরিয়ালস এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার দেখাইবেন, এগুলো অনেকগুলো সফটওয়্যার দেখবেন প্রকিউরমেন্ট ইউজ হয়। এই কাজগুলো করতে কি কি রিস্ক আছে? যেমন একটা গুরুত্বপূর্ণ রিস্ক, আপনি টাইমলি শিপমেন্ট করতে পারলেন না। সাপ্লাই চেইনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিস্ক হচ্ছে শিপমেন্ট মিস করলেন, তাহলে কি হবে? সাপ্লাই আপনার প্রোডাক্ট ক্যান্সেল করে দিতে পারে, আপনাকে জরিমানা করতে পারে, অনেক পুরো অর্গানাইজেশন ইভেন রিস্কে পড়ে যাবে। সাপ্লাই চেইন রিস্কটা এত মারাত্মক, আপনি তো রিস্কে আসেনি, পুরো অর্গানাইজেশন ইভেন রিস্কে আছে। বুঝতে পারছেন? এটা এত বড় রিস্ক, সাপ্লাই চেইনের রিস্কটা। এখানে ওই ইথিক্যাল সাস্টেইনেবল আপনার ইউরোপের বায়ার বলতেছে, বাবা তুমি ইথিক্যালি আমার সাথে, ইথিক্যাল কিরকম, আপনি শিশু শ্রমিক ব্যবহার করতেছেন কিনা, আপনি পরিবেশের ক্ষতি করতেছেন কিনা, আপনি আপনার শ্রমিকের মজুরি ঠিক মতো দিচ্ছেন কিনা, এগুলো কিন্তু আপনার তারপরে আপনার দেশে যে পলিটিক্যাল আনরেস্ট অথবা শ্রমিকদের মারধর, এগুলো হচ্ছে না, এগুলো মানে নিশ্চিত করে, এগুলো কিন্তু ওরা চাচ্ছে, নাহলে আপনার প্রোডাক্ট কিনবে না। এটা কি আপনাকে কিন্তু সাপ্লাই চেইন থেকে আপনাকে প্রয়োজন হচ্ছে। তারপরে এই যে আমরা যে বাইরে থেকে প্রোডাক্ট আনি, গ্লোবাল যে সাপ্লাই চেইনটা আমরা ম্যানেজ করতে হয়, ধরেন সোর্সিং করতে হয় চায়না থেকে, পুরো ওয়ার্ল্ড থেকে আমাদের ইম্পোর্ট করতে হয়, অনেক মেটেরিয়ালস তো আপনি এই দেশে পাবেন না, ম্যাক্সিমামই পাবেন না, বাইরে থেকে আনতে হবে। এটা আপনি কিভাবে করবেন, এটাকে আপনাকে জানতে হবে। এইটা সাপ্লাই চেইনের মধ্যে আছে। তারপর সাপ্লাই চেইনের আপনার পারফরমেন্সটা এজ এ ডিপার্টমেন্ট, আপনি কতটুকু কাজ করতেছেন, কতটুকু আপনার হচ্ছে না, আর কতটুকু ইমপ্রুভমেন্ট দরকার, এগুলো কিন্তু আপনার ক্রাইটেরিয়াতে পড়তেছে, মানে আপনি কতটুকু কিভাবে মেনটেন করতেছেন। তারপরে কাস্টমার সেন্ট্রিক সাপ্লাই চেইন, আপনার কাস্টমারকে কতটুকু সাপোর্ট দিতে পারতেছেন, কতটুকু সাপোর্ট আপনি কাস্টমারকে দিয়েছে, এটাও কিন্তু আপনার মেজারের মধ্যে আসবে। মানে সাপ্লাই চেইনের উপর পুরো একটা অর্গানাইজেশনের, যে কোনো এনি টাইপ অফ অর্গানাইজেশন, এটার পুরা পারফরমেন্সটা জড়িত। বুঝতে পারছেন? আর ইমার্জিং ট্রেন্ড কি, সামনের দিনে কি ট্রেন্ড আসতেছে, যেমন এআই ইউজ করে সাপ্লাই চেইন কি, এআই ইউজ করে সাপ্লাই চেইনে কি অ্যাডভান্সমেন্ট আনা যায়, ওইটা আপনি মানে চিন্তা করবেন, বা আপনার ডিপার্টমেন্ট চিন্তা করবে, ওগুলো নিয়ে কাজ হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে পুরো এই ২ টা ইয়েতে এগুলো আস্তে আস্তে দেখাবো যে কিভাবে হচ্ছে যে আমরা সাপ্লাই চেইন স্ট্র্যাটেজিটা সাজাই, কিভাবে ডিজাইন করি, কিভাবে ডিমান্ড ফোরকাস্ট করি। পুরোটা তো দেখাইতে পারবো না। এটা ২ দিনের ক্লাস না। এটা হচ্ছে এই পুরোটা দেখাইতে হইলে আপনাকে ৫-৭ টা ক্লাস বা ১০ টা ক্লাসও ইভেন আমাদের লাগতে পারে। আমরা একটা বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাশন করলাম। সাপ্লাই চেইন আপনাকে জিজ্ঞাসা করতে পারে, সাপ্লাই চেইনের এই যে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা আপনি জয়েন করছেন বা করবেন, এটার মূল কাজ কি, মূল অবজেক্টিভটা কি? এক কথায় যদি মূল অবজেক্টিভ বলতে পারেন, এক কথা হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য ওভারঅল ভ্যালু জেনারেটেড, পুরো অর্গানাইজেশনের ভ্যালু জেনারেট করা, কস্ট কমায়া প্রফিটেবিলিটি বাড়ানো, কস্ট কমিয়ে প্রফিটেবিলিটি বাড়ানো। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, আমরা কিছু প্রশ্ন পড়ি আর দেখি কারা আমাদের সাথে জয়েন করছে। সবাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অনেকে
ওকে, মাশাআল্লাহ, অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে জয়েন করছেন। থ্যাংক ইউ, তো কষ্ট করে রাত্রেবেলা আপনারা সময় দিচ্ছেন আমারে। ওকে, আমরা হচ্ছে যে আপনাকে যদি জিজ্ঞেস করে সাপ্লাই চেইনের মেজর অবজেক্টিভ কি, মেজর অবজেক্টিভ হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য ওভারঅল ভ্যালু জেনারেটেড, পুরো অর্গানাইজেশনের ভ্যালু জেনারেট করবেন আপনি। এটা কিভাবে হবে? আপনি ধরেন সোর্সিং এ আছেন, প্রকিউরমেন্টে আছেন, আপনি যদি রাইট প্রাইসে রাইট কোয়ান্টিটি রাইট কোয়ালিটির প্রোডাক্ট প্রকিউর করতে পারেন, অর্গানাইজেশনের প্রোডাক্টের প্রাইস কমে যাবে, এটা কাস্টমার কাছে চাইতে পারবে। আর আপনি ওইটা করতে পারতেছেন না, তাহলে আপনার কাম একটা এক্সাম্পল দিই আমি আপনাকে, তাহলে বুঝতে পারবেন কিভাবে ভ্যালু জেনারেট আপনি করতে পারেন। আমি একটা অর্গানাইজেশনে ইয়ার্ন প্রকিউরমেন্টে ছিলাম, ইয়ার্ন প্রকিউরমেন্ট নিয়ে কাজ করতাম, অনেকদিন কাজ করছি এটাতে। এটা হচ্ছে আমরা একটা ইয়ার্ন কিনতে গিয়ে আমরা কিছু ওই যে ইনফরমেশন ফ্লো, সঠিক ইনফরমেশন আমরা পাইনি। আচ্ছা, না পাওয়ার কারণে আমরা হচ্ছে একটু মিসফায়ার করছে আমাদের সোর্সিংটা। মিসফায়ার দ্যাট মিনস হচ্ছে আমরা ইয়ার্নটা একটু ডেটেরিয়েট কোয়ালিটির ইয়ার্ন আমরা হায়ার প্রাইসে কিনে ফেলছি। যখন হায়ার প্রাইসে প্রকিউর করছি, এটা হচ্ছে যে কাস্টমারের কাছে যাওয়ার পরে মানে প্রোডাকশনে গিয়ে আরো কষ্ট বাড়ছে, তারপরে ভ্যালু এডিশন হওয়ার পর এটা অনেক প্রাইস হয়েছে এই ড্রেসের, এই ড্রেস সেল হচ্ছে না। আচ্ছা, বছর শেষে যখন অর্গানাইজেশন ইনভেন্টরি করতে গেল, গিয়ে দেখলো একটা ডিজাইনের একটা প্রোডাক্ট অনেক বেশি ইনভেন্টরিতে জমে আছে, সেল নাই। কারণ কি? অ্যানালাইসিস করতে গিয়ে কমিটি কাজ করে দেখলো এইটার প্রাইস অনেক বেশি। আচ্ছা, প্রাইস বেশি কেন? ডিগ ডাউন করে বোঝা গেল যে এটার প্রাইস বেশি, কারণটা হচ্ছে এটার ইয়ার্নের অর্থাৎ ম্যাটেরিয়ালস এর প্রাইস অনেক বেশি ছিল, রেদার এটার কোয়ালিটি খারাপ ছিল। প্রাইস বেশি, কোয়ালিটি খারাপ, এই জন্য দেখেন কোটি কোটি টাকা লস হয়ে গেছে অর্গানাইজেশনের, হিউজ ইনভেন্টরি হয়েছে, 70% ডিসকাউন্টে এই প্রোডাক্ট সেল করতে হয়েছে। আপনি চিন্তা করেন, মানে একটা অর্গানাইজেশনে কোটি কোটি টাকা লস হয়ে গেছে সাপ্লাই চেনের সামান্য একটা ভুলের কারণে। এরকম একটা অর্গানাইজেশনের এই আপনি যদি এখানে কিন্তু পুরো সাপ্লাই চেইন প্রক্রিয়াটা কলাপস করে গেছে। কেন? এটা আমরা ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু জেনারেট করতে পারি, আমরা এই লস ইনকার করছি অর্গানাইজেশনে। এটা সাপ্লাই চেইনের ভুল, কিন্তু ওই যে রিস্ক, সাপ্লাই চেইনের রিস্ক, আমরা রিস্কটা অ্যানালাইসিস করতে পারিনি। আচ্ছা, একজন প্রশ্নের জন্য আমরা হাত পাইছি, আমি প্রশ্নটা শুনি এরপর সামনে আগাচ্ছি। দুইজন হাত ছিল, আপনি একজন একজন করে প্রশ্ন করে ফেলেন, অসুবিধা না, আমরা উত্তর দিতে যাব। আসসালামু আলাইকুম স্যার, বলতে চাচ্ছিলাম ইয়ার্নের প্রাইস যে বেশি হওয়ার কারণে যে এই প্রবলেমটা হয়েছে, এটা তো কস্টিং করার সময় জানা ছিল না ইয়ার্নের প্রাইস যে এত হবে এবং এটার ফাইনাল প্রোডাক্টের দাম কত হবে, এটা তো আগে থেকে ঠিক করা ছিল। হ্যাঁ, আপনার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে আমরা যখন এই ইয়ার্নটা প্রকিউর করি, এটা হচ্ছে যে বেসিক্যালি এটা ওই যে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হয়, যে আমার এই কততে কাস্টমার যেটা করা হয় কস্টিং ডিপার্টমেন্ট গুলো করে, যেটা যে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে যে এইটার আমার সেল প্রাইস এত হইলে এটার আমার উৎপাদন কস্ট এত যাবে, উৎপাদন কস্টটা হচ্ছে যে আপনি এতর মধ্যে আপনাকে সুতারা কিনতে হবে। আপনি যখন এই কস্টিং এর এই প্রাইসে যাবেন, দেখবেন ম্যাক্সিমাম সময় আপনি ওই ওদের টার্গেটেড প্রাইসে কিনতে পারবেন না। কেন? অনেক কিছু জড়িত। ধরেন আপনাকে একটা টার্গেট দিছে, এই ইয়ানটা আপনি 280 টাকা দেন, আপনাকে কিনতে হবে 280 টাকা দাম, 280 টাকা পার পাউন্ড আপনাকে ফিক্স করে দিল যে এটা ইয়ানটা আপনি 280 টাকা কিনতে পারবেন, কিন্তু আপনি 280 টাকা অনেক সময় কিনতে পারবেন না। কেন? এটা হয়েছিল কখন? যখন মার্কেটে ইয়ানের খুব ক্রাইসিস, ডলারের দাম অনেক বেড়ে গেছে, ডলারের দাম খুব বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে ইয়ানের একদম আকাল হয়ে গেছে, সবাই প্রাইস বাড়াই দিছে। তখন আপনি কি করবেন? 280 টাকা না পাইলে কিনবেন না, নাকি আপনাকে কিনে ওইদিকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে? আপনি কি বলেন? ধরেন আপনাকে অর্গানাইজেশন ঠিক করে দিল যে ব্যাক ক্যালকুলেশন করে দেখা গেল যে 280 টাকার বেশি যদি কিনি, এই প্রোডাক্টটা আমি 4,000 টাকা বিক্রি করব। ঠিক আছে, এই প্রোডাক্টটা আমি কস্ট 4,000, কিন্তু আমাকে প্রোডাক্ট কিনতে হবে 280 টাকা হচ্ছে পার পাউন্ডের বেশি কিনতে পারবো না। এখন আপনি মার্কেটে গিয়ে দেখলেন 280 টাকা করে আপনি এই সুতার আর পাচ্ছেন না। এখন আপনি কি করবেন? পুরো অর্ডার ক্যান্সেল করে দিবেন, নাকি ওই দিক থেকে তাদের সাথে নেগোশিয়েট করে প্রাইস বাড়ানোর চেষ্টা করবেন, নাকি আপনি ইয়ারনি কিনবেন না? আপনি কোন দিকে যাবেন?
সেটা নেগোসিয়েশন করে একটা মানে মধ্যস্থতা আসা দরকার। তো মধ্যস্থতার দরকার, কিন্তু আপনি যখন লোকাল মার্কেটে প্রোডাক্ট, আমি যা অর্গানাইজেশন করছি ওরা হচ্ছে, সাপোজ আমি আরং এর কথা বলতেছি, ধরেন আরং তো ওই মধ্যস্থতা করার সুযোগ নাই, সে তো ওই যে প্রাইস বাড়ায়া প্রোডাক্ট দিছে মার্কেটে তুইলা। আর বায়ারের কাছে যখন আপনি প্রাইস চাবেন, সে তো আপনার প্রোডাক্ট ক্যান্সেল করে দিবে আপনাকে। সে এটা শুনতেই চাবে না দিবেন যে আপনার র মেটেরিয়ালস এর স্কারসিটি আছে, অথবা র মেটেরিয়ালস এর আপনি এখন ডলারের দাম অনেক বৃদ্ধি, সেগুলো শুনতে চাবে না, তো সে আপনার প্রাইস বাড়াবে না। তখন আপনি কি করবেন? তখন কিন্তু আরো কাজ আছে আপনার। আমরা যেটা মিসফায়ার করছি, মিসিং ছিল, আমরা প্রাইস বেশি দিছি ঠিকই, কিন্তু রেদার আমরা ডিটোরিয়র করা কোয়ালিটির ইয়ান কিনে ফেলছি, যার কারণে কোয়ালিটি খারাপ হয়েছে। এটা একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে আপনার সাপ্লাই চেইনের মেকানিজমে, ওই যে আপনার সোর্সিং এর পরে আপনার উৎপাদন প্রক্রিয়ায় খরচ কমাইতে হইতো, আপনার ডিস্ট্রিবিউটরশিপ অথবা এক্সপোর্টে যে কস্ট আছে, অথবা এগুলোর কস্ট কমাইয়া এটাকে মিনিমাইজ করতে হইতো। ওইটা খুব মানে বাইরের অর্গানাইজেশন গুলো এটা করে, যে বাইরে মানে যেগুলি এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, দেখবেন যে যদি বাইরে থেকে নেগোশিয়েট করে প্রাইস না আনতে পারে ওইভাবে, সে তখন কি করে, সে ওই যে সাপ্লাই চেইনের প্রকিউরমেন্টে চাপ দেয় যে তুমি প্রোডাক্ট কমাই কিনো। তারপর সে প্রোডাকশনের ভিতরে ওয়ার্কারদের ওভারটাইম কমায়া উৎপাদন খরচ কমানোর চেষ্টা করে, অথবা প্রোডাক্টিভিটি বাড়ায়। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কেন রাখে? যাতে প্রোডাক্টিভিটি বাড়ে। আপনি ঘন্টায় 100 পিস করতেন, যদি ঘন্টা 150 পিস করতে পারেন, তাহলে প্রোডাক্টিভিটি বাড়ে গেল, প্রোডাক্টের কস্ট কমে গেল। আপনার উৎপাদন প্রক্রিয়ায় প্রোডাকশন কস্ট কমানোর অনেক সুযোগ আছে, এখানে আপনার কাজ করতে হবে। তারপর আপনি লজিস্টিক ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন একটা বড় জায়গা। ডিস্ট্রিবিউশন, লজিস্টিক বলতে আপনি ধরেন মালটা আপনি ওয়্যার হাউজিং করলেন, ওয়্যার হাউজিং কস্ট, আপনার শ্রমিক লাগানোর কথা 100 জন 50 জন লাগে করতে পারলেন, ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে, তারপর ওয়্যার হাউজিং এর ব্যাপার আছে, লজিস্টিক ব্যাপার আছে। এখানে ধাপে ধাপে কস্ট কমায় একটা আলটিমেট জায়গায়। সাপ্লাই চেনের খেলা তো ওই জায়গায়, সাপ্লাই চেনের খেলা হচ্ছে ওই জায়গায়, যে সব জায়গায় আপনি চাইলে অ্যানালিসিস করে কস্ট কমিয়ে বেটার কোয়ালিটির প্রোডাক্ট, বেটার সার্ভিস দেওয়া সম্ভব। সাপ্লাই চেনের মূল খেলা হচ্ছে এই জায়গায়। সাপ্লাই চেনের মূল ভ্যালুটা তো আমরা বুঝতে পারলাম না এক্সাম্পলটা দেওয়ার পর। আরেকজন একটা প্রশ্ন করতে চাইছিলেন। হ্যালো, ওকে। ভাই এই জায়গায় হচ্ছে কি মার্চেন্ডাইজিং এর সাথে হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সম্পর্কটা কি? হ্যাঁ, মার্চেন্ডাইজিং তো পার্ট অফ সাপ্লাই চেইন, সংযুক্ত মানে পার্ট অফ সাপ্লাই চেইন। তো আপনি তো মার্চেন্ডাইজিং এ আছেন, ধরেন মার্চেন্ডাইজিং এ আপনি আছেন, তো মার্চেন্ডাইজিং এ আপনাকে কি করতে হবে? আপনাকে প্রোডাক্ট সোর্স করতে হবে না, আপনি টিমস আনতে হবে, ফেব্রিক আনতে হবে। আপনি প্রোডাক্টের কস্টিং, যখন আপনি মার্চেন্ডাইজিং এ আছেন, আপনি প্রোডাক্টের প্রাইস জানেন যে কত আমাকে এটা সেল করতে হবে। ওই সেলের সাথে ক্যালকুলেশন করে তো আপনাকে প্রোডাক্ট ইনহাউস করাইতে হবে। আপনার ট্রিমস আনতে হবে, অ্যাক্সেসরিজ আনতে হবে, র মেটেরিয়ালস যেগুলো ফেব্রিক এগুলো সাপ্লাই চেইন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে না? এখানে তো লজিস্টিক আছে, ট্রান্সপোর্ট সব জড়িত। তো মার্চেন্ডাইজিং ইজ এ মেজর পার্ট অফ দ্য সাপ্লাই চেইন। আগে তো এই যে সোর্সিং প্রকিউরমেন্ট সব মার্চেন্ডাইজিং কি করতো, এখন না সাপ্লাই চেইন নামে একটা আলাদা ডিপার্টমেন্ট হয়েছে। তার মানে সাপ্লাই চেইন যে আজকে চালু হয়েছে তা না, সাপ্লাই চেইন তো শুরু থেকেই আছে। মার্চেন্ডাইজিং ইজ এ মেজর পার্ট অফ দ্য সাপ্লাই চেইন। ক্লিয়ার তো না? ওকে জি ভাই। ওকে। আচ্ছা, এই যে একটু আগে বললাম যে অর্গানাইজেশনের রেভিনিউ বাড়ানো, মানে প্রফিট বাড়ানো হচ্ছে সাপ্লাই চেইনের মূল টার্গেট, মূল অবজেক্টিভ। সে কিভাবে কমাবে, সে কিভাবে প্রফিটটা বাড়াবে? সে হচ্ছে অর্গানাইজেশনের কস্ট কমাবে, মিনিমাইজ করবে। কিভাবে? সে কম টাকায় প্রকিউর করবে, উৎপাদনে কম খরচ ব্যয় করবে, লজিস্টিক ডিস্ট্রিবিউশন এগুলোতে কম খরচ করবে, সব জায়গায় প্রোডাক্টিভিটি বাড়াবে। যেখানে একবারে মিনিমাম কস্ট ব্যয় করবে, করে করে কম খরচে বেটার কোয়ালিটির প্রোডাক্ট টাইমলি সাপ্লায়ারের কাছে দিবে, মানে সার্ভিস বাড়াবে। কস্ট কম করবে, সার্ভিস বাড়াবে, বাড়াইলে প্রোডাক্ট সেল বাড়বে, কাস্টমার হ্যাপি হবে, আপনার প্রোডাক্ট আরো কিনবে, এইভাবে ক্যাশ ফ্লো জেনারেট হবে। আপনার সেল বাড়লেই তো আপনার ক্যাশ জেনারেট হবে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ দা সাপ্লাই চেইন, সাপ্লাই চেইন ট্রায়াঙ্গেল। আপনি কস্ট কমাবেন, কাস্টমারের সার্ভিস ইনক্রিজ করবেন, আর অপটিমাইজ দা, এই যে আপনি হচ্ছে মিনিমাইজ কস্ট করবেন, কাস্টমারের সার্ভিস বাড়াবেন, হ্যাপি রাখবেন তাকে, আপনার সেল বাড়বে, যার কারণে অপটিমাইজ ক্যাশ ফ্লো বাড়বে, প্রফিট জেনারেট হবে।
এটাই সাপ্লাই চেইনের মূল কাজ, একমাত্র কাজ ধরলে এটাই, আরো অনেক অবজেক্টিভ আছে। ওকে, সাপ্লাই চেইনের ডিসিশন ফেজটা কি? মূল সাপ্লাই চেইনের যদি ডিসিশন ফেজ ধরেন, তাহলে সাপ্লাই চেইনের 3টা ফেজে প্রাথমিক কাজটা হয়। সাপ্লাই চেইন স্ট্র্যাটেজিটা ঠিক করে, ওই যে একটু আগে আমরা বলছিলাম, সাপ্লাই চেইনের প্ল্যানিংটা করে, আর সাপ্লাই চেইন অপারেশনটা হয়। এটা হচ্ছে মূল কাজ। অপারেশনে অনেকগুলো কাজ আছে। আগে প্ল্যান মানে স্ট্র্যাটেজিটা ঠিক করে, তারপরে প্ল্যান করে, স্ট্র্যাটেজি ঠিক করে, তারপর প্ল্যান করে, তারপর অপারেশনে গো ফর বাল্ক, এই টাইপ। স্ট্র্যাটেজিতে আমরা কি কি দেখবো, কি কি নিয়ে স্ট্র্যাটেজি কাজ করে। ধরেন একটা এক্সাম্পল দিই আমি আপনাকে, একটা এক্সাম্পল দেই। এটা হচ্ছে যে আপনার অর্গানাইজেশন চিন্তা করলো যে একটা ফ্যাক্টরি করবে নতুন। ওরা চিন্তা করলো যে আমরা একটা ফ্যাক্টরি করবো। এন্ড সাপ্লাই চেইনের এখানে ভূমিকা কি, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের ভূমিকাটা কি, সাপ্লাই চেইন যে যারা আছে তাদের ভূমিকা কি? তাদের ভূমিকা হচ্ছে এই ফ্যাক্টরি স্ট্র্যাটেজিটা ঠিক করা। কিভাবে? সাপোজ সে চিন্তা করলো আমি ফ্যাক্টরিটা, আমার আগের ফ্যাক্টরিটা গাজীপুর আছে, এখন আমি নতুন ফ্যাক্টরিটা কি নরসিংদী করব, গাজীপুর করব, চিটাগং করব, না কোথায় করব? সেটা কিভাবে ঠিক করবে? সে ঠিক করবে কিছু জিনিস সে দেখবে। আমার এখন যে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি থেকে ওই ফ্যাক্টরিতে মালামাল ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স, এগুলো সহজ কোনটাতে, কোথায় ভালো গ্যাস পাওয়া যায়, কোথায় ফ্যাক্টরি করতে গেলে পরিবেশ অধিদপ্তর এগুলো ঝামেলা করবে না, কম করবে। মানে লোকেশনটা দেখবে, তারপরে প্রোডাক্ট যেখানে স্টোর করবে দেখবে, ট্রান্সপোর্টেশন কি, ওখান থেকে আমার ইনফরমেশন কিভাবে ম্যানেজ করতে হয়, যেগুলো আমি অলরেডি আপনাদের সাথে আলাপ করছি, যে স্ট্র্যাটেজিটা সাজাইতে অনেকগুলো প্রশ্ন করে করে বের করতে হয়। যে আমি যে প্রোডাক্টটা বা এই প্রোডাক্টটা যে সেল করব, বা প্রোডাক্টটা যে আমি এক্সপোর্ট করব, এটা ধরনের একটা ফ্যাক্টরির কথা বাদ দিলাম। আমি আরেকটা এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে ধরেন আমরা এই মুহূর্তে হচ্ছে আমরা একটা বড়, আমাদের অর্গানাইজেশন একটা বড় ফ্যাক্টরি করছি অলরেডি। তো এইটার প্ল্যানিং এ যখন প্ল্যানিং হচ্ছিল একদম শুরুর দিকে, তো এইটারও প্ল্যানিং এ তখন হয়েছিল যে এটা কোথায় করবে। তখন কিন্তু আমরা এইভাবেই বসে বসে চিন্তা করছি যে এটা কোন জায়গায় করলে বেটার হয়, আমাদের লজিস্টিক, ট্রান্সপোর্টেশন, প্রোডাক্ট ফ্লো, তারপর ইনফরমেশন ফ্লো, এগুলো কোন জায়গায় করলে সুবিধা হয়। এই পুরো সাপ্লাই চেইন স্ট্র্যাটেজিটা কিন্তু তখন কাজ করছে। আপনি যদি ধরেন একটা সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি, সাপ্লাই চেইনের একটা ইস্যু, ধরেন আপনি আপনি অর্ডার পাইছেন, আপনি অর্ডার পাইছেন হচ্ছে ইউরোপের H&M থেকে, H&M থেকে অর্ডার পাইছেন যে আপনি হচ্ছে তাকে 10 লক্ষ পিস হচ্ছে টি শার্ট এক্সপোর্ট করতে হবে। সে একটা ডেডলাইন দিছে যে আমি আপনাকে, ডেডলাইন হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের, অথবা ধরেন আগামী এই জুন মাসে, উনি বলতেছে যে বা জুলাই মাসে আমার 10 লাখ পিস তুমি, বা এই বছরের শেষ দিকে, আমি বছর শেষ দিকে তুমি আমাকে 10 লাখ পিস টি শার্ট দিবা, টি শার্ট দিবা। সে একটা টার্গেট প্রাইস দিয়ে দিবে আপনাকে, এত টার্গেট প্রাইস, ঠিক আছে? তো আপনি যখন তার থেকে অর্ডারটা নিবেন, টার্গেট প্রাইসটা কিভাবে সেট হবে, সে তো বসবে, বারবার মিটিং হবে, স্যাম্পল অ্যাপ্রুভ করবে, সবকিছু মিলিয়ে সে একটা স্যাম্পল ফিক্সড করে দিবে, টার্গেট প্রাইস দিবে, আর ডেডলাইন দিবে। এটার মধ্যে তুমি প্রোডাক্ট ইয়ে করবে। আপনার প্রথম কাজ হচ্ছে স্ট্র্যাটেজিটা ঠিক করা। এটা কিভাবে স্ট্র্যাটেজিটা ঠিক করবেন? এই যে আমি ডেডলাইন গুলো পাইলাম, এই ডেডলাইনের মধ্যে আমার কি কি লাগবে? প্রথম আপনার প্রশ্ন, আপনার কি কি লাগবে? আচ্ছা, আমার লাগবে হচ্ছে, যেহেতু গার্মেন্টস, আমার লাগবে ফেব্রিক, আমার লাগবে ট্রিমস, আমার লাগবে অ্যাক্সেসরিজ, আমার লাগবে ম্যান পাওয়ার, আমার লজিস্টিক, আমার ট্রান্সপোর্ট, আমার ডিস্ট্রিবিউশন, আমার কমার্শিয়াল, সব লাগবে। তাহলে এবার আমি যখন প্রথমে একটা যে আমার প্রথম সোর্সিং করতে হবে, এই ওনার এই টি শার্ট তৈরি করতে আমার কি পরিমাণে ইয়ান লাগবে, কি ক্যাটাগরি ইয়ান লাগে, এটা কি আমি ইম্পোর্ট করব? এত যদি লোকাল থেকে এত সুতা কিনি তাহলে তো কস্ট বেড়ে যাবে। ইম্পোর্ট করলে কোথায় থেকে ইম্পোর্ট করব, ওখানে কস্ট কেমন পড়ে, লোকাল মার্কেটে কস্ট কেমন পড়ে, অনেক অ্যানালাইসিস করে তারপরে এই স্ট্র্যাটেজিটা আমার ঠিক করতে হবে বসে, যে এগুলো আমি কোথা থেকে কিনবো, তারপরে কেমন দামে কিনবো, না হলে আমি টার্গেট প্রাইস মিট করতে পারবো কিনা, এগুলো ইস্যু জড়িত। বুঝতে পারছেন? তারপরে সাপ্লাই প্ল্যানিং। আচ্ছা, সাপ্লাই প্ল্যানিং এর ক্ষেত্রে ওই যে ওই এক্সাম্পলটা যদি ধরি, 10 লাখ পিস আপনি হচ্ছে তাকে ইয়ে করবেন, সাপ্লাই দিবেন জুন মাসে, দিবেন, এন্ড সাপ্লাইটা প্ল্যান করবেন। প্ল্যান করবেন কিভাবে, যে আপনি এই সাপ্লাইটা কিভাবে দিবেন, সে তো আপনার বলে দিবে। শুরুতেই যখন এক্সপোর্ট তার সাথে বসবেন,
সে কিন্তু তার সাথে আপনার পুরা চুক্তি হবে যে আপনি কি সিতে পাঠাবেন, আপনি কি এয়ারে পাঠাবেন, সিতে পাঠাবেন। পাঠাইলে আপনার কতদিন সময় লাগবে, এই সাপ্লিমেন্ট আপনি তারা চিন্তা করবেন যে সাপ্লিমেন্টে আপনি কিভাবে করবেন, যে আপনি সিতে দিব, এটা এখান থেকে কিভাবে আমি চিটং পাঠাবো, চিটং গিয়ে এটা কিভাবে তুলবো, মানে কি কি প্রক্রিয়া, এফওবি তে যাবে, মানে অনেকগুলো ইস্যু আছে কিন্তু ওখানে। এফওবি তে আছে, তারপরে আরো কয়েকটা ইস্যু আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। ওগুলো হচ্ছে আপনার সিস্টেম, মানে পুরো একটা সাপ্লাই প্ল্যান, মানে একটা প্ল্যান করতে হবে যে এ বি সি এইভাবে প্ল্যান করতে হবে, যে আমার প্রথম প্ল্যান হচ্ছে এখান থেকে আমি ট্রেনে করে মালামালটা নিব, দ্বিতীয় প্ল্যান হচ্ছে যে আমি এখান থেকে সরাসরি কার্গো ঠিক করে কার্গোতে মালামাল পাঠাবো, ট্রান্সপোর্টেশন ইস্যু গেল। তারপর সেকেন্ড হচ্ছে যে আমি ওখান থেকে যে প্রক্রিয়া আছে এই সিএনএফ এজেন্ট, কোন সিএনএফ এজেন্টের মাধ্যমে পাঠাইলে আমার জন্য কষ্ট কম, কারা সঠিকভাবে ডেলিভারি দিতে পারবে, কোন সিএনএফ এজেন্ট ওখানে মাল সঠিকভাবে ডেলিভারি দেয়, এটা একটা প্ল্যান থাকতে পারে। তারপরে ধরেন ওয়্যার হাউজিং, ওই চিটাং যদি যান, মাল তো সবাই একসাথে গিয়েই আপনি লরিতে তুলে ফেলতে পারবেন না। এখানে অনেকগুলো প্ল্যান আছে যে কোথা থেকে আপনি ডেলিভারিটা করবেন, আপনার কোন ফ্যাক্টরিটা থেকে, কোন ওয়্যার হাউস থেকে, আপনার অনেকগুলো ওয়্যার হাউস, তো মাল তো এমন না যে উৎপাদন করলেন ফ্যাক্টরি থেকে নিয়েই আপনি দিয়ে দিলেন, না তা না। আপনার মাল উৎপাদন করে তো এটা একটা ওয়্যার হাউস, ওর স্টোরে বা ওয়্যার হাউসে রাখতে হবে। কোন ওয়্যার হাউস থেকে নিবেন, কিভাবে নিবেন, তারপরে ইনভেন্টরি কিভাবে প্ল্যান করবেন, অনেকগুলা ইস্যু জড়িত এখানে। হ্যাঁ, এই সাপ্লাই পুরা প্ল্যানটা আপনাকে করতে হয় এই পুরা ইয়ের মধ্যে। আর অপারেশন হচ্ছে যে আপনার পুরা প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়াটাকে আপনাকে প্ল্যান করতে হয়, যে আপনি কয়টা লাইন, উৎপাদন প্রক্রিয়া কি, আপনি কয়টা লাইন ব্যবহার করবেন, তারপরে কয়টা লাইন ইউজ করলে প্রোডাক্টিভিটি কত হইলে কত দিনের মধ্যে আপনার উৎপাদন, না আপনি 10 লাখ পিস চাইছেন, আপনি যদি ইচ্ছা মতো করতে থাকেন আপনার টাইম তো শেষ হবে না। এই জন্য পুরো ক্যালকুলেশন আছে কিন্তু এটা একটা টাইম, একটা হিউজ ক্যালকুলেশন, একদম কন্টিনজেন্সি ক্যালকুলেশন আছে এখানে। কারণ আপনার দরকার 10 লাখ, কত দিনের মধ্যে দরকার 10 লাখ, পার লাইন কতগুলো উৎপাদন একদিনে হবে, আপনার কতগুলো লাইন দরকার হবে, আপনার এই 6 মাসে এর কত, মানে ডেলিভারির কতদিন আগে আপনার প্রোডাকশন কমপ্লিট করতে হবে, ফিনিশিং আছে, এর অনেক প্ল্যান আছে। এই প্ল্যানটা সাপ্লাই চেইন করে দেয়, মানে টোটাল প্ল্যানটা। আচ্ছা, এখানে সাপ্লাই চেইনের কিছু আমরা 9:30 বেজে গেছে আজকের, আমরা এইটা পরে আর পিছনের গুলো একটু ব্যাকআপ দিয়ে আমরা আজকের মতো শেষ করে দিব। সাপ্লাই চেইনের ড্রাইভার কারা? ড্রাইভার হচ্ছে এই সাপ্লাই চেইনটা যে আছে, পুরো যে কোনো চেইন, যে কোনো গতিকে কেউ না কেউ তো ড্রাইভ করতে হয়, নাহলে তো এটা চলবে না, তাই তো? যেমন একটা গাড়ি ধরেন, গাড়ি তো কেউ না কেউ একজন ড্রাইভার চালালেই তো গাড়িটা চলবে, সাপ্লাই চেইন তো একটা চেইন, এটা তো ড্রাইভ করতে হবে। তো এটা দুই ধরনের ড্রাইভার আছে। ফেসিলিটি কি জিনিস? ধরেন আপনার ফ্যাক্টরি যদি না থাকে, উৎপাদন যদি না থাকে, অথবা ওয়ার হাউস না থাকে, স্টোর না থাকে, তারপরে ধরেন কিছুই না থাকে, তাহলে আপনি কোনো ফেসিলিটি না থাকে, তাহলে আপনার সাপ্লাই চেইন কিভাবে আপনি মেনটেন করবেন? সাপ্লাই চেইন মেনটেন করতে পারবেন না, তো সাপ্লাই চেইন কাজই করবে না। আপনার ফ্যাক্টরি থাকতে হবে, অথবা যদি ফ্যাক্টরি না থাকে ওয়্যার হাউস, লজিস্টিক এগুলো থাকতে হবে, তো তারপরে সাপ্লাই চেইন কাজ করবে। আচ্ছা, ইনভেন্টরি কোথায়, যেখানে আপনি মালামাল ইনভেন্টরি রাখবেন, যেখানে ফেব্রিক মানে স্টোর করবেন, কতটুকু ছাড়বেন, ইনভেন্টরির অনেক বড় ইয়ে আছে। এই ইনভেন্টরিটা সাপ্লাই চেইনের একটা মেজর ড্রাইভার। ইনভেন্টরি আপনাকে করতে হবে, না হলে আপনি মাল ঢুকালেন বের করলেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না কতটুকু প্রোডাক্ট আপনার আছে, কতটুকু নাই, আপনার অবস্থানটা কি, এটা তো কিছুই জানতে পারবেন না। এটা এইটা একটা বড় ড্রাইভার। ট্রান্সপোর্টেশন, আপনার মালামাল তো ক্যারি করতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তো এক ওয়ার হাউস থেকে ওয়ার হাউসে, ফ্যাক্টরি থেকে ওয়ার হাউসে, এখান থেকে শিপমেন্টের জন্য চট্টগ্রাম, এই যে ট্রান্সপোর্টেশন, এর একটা ড্রাইভার, এটা ছাড়া সাপ্লাই চেইন চলবে না। তবে ইনফরমেশন ছাড়া তো সাপ্লাই চেইন কিছুই চলবে না। আপনি যদি প্রোডাক্ট এক্সপোর্ট করতে চান, তাহলে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে, এখানে পিআই আছে, এখানে চালান আছে, বিল আছে, অনেক ডকুমেন্ট আছে, কিন্তু এগুলো আমরা আপনাদের সাথে ধীরে ধীরে আরো ডিসকাশন করবো। অনেক ইনফরমেশন জড়িত আছে। তারপর ধরেন ক্রস ফাংশনাল ড্রাইভার যেগুলো আছে, ক্রস ফাংশনাল ড্রাইভার মানে সোর্সিং আছে, তারপর ইনফরমেশন আছে, প্রাইসিং আছে, এগুলো একটা গুরুত্বপূর্ণ ড্রাইভার। এগুলো ছাড়া অর্গানাইজেশন চলবে না, মানে সাপ্লাই চেইন মুভ করবে না, স্টাক হয়ে থাকবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি ভাই। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কার কার কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এই পর্যন্ত আমরা অনেকগুলো কিন্তু বিষয় ডিসকাশন করলাম। আচ্ছা, এই কোর্স এই পর্যন্ত যতটুকু আমরা আগাইলাম, কিছু কি বুঝতে পারছেন আপনারা? সাপ্লাই চেইন কি, সাপ্লাই চেইনে কারা কারা থাকে, মানে সাপ্লাই চেইন বিষয়টা কি আসলে? এই যে, কারণ আপনারা তো পড়ছেন টেক্সটাইলে, আমি মনে করি এখন আমাদের সিলেবাস গুলোর যেটা প্রবলেম হয়েছে,
আমাদের একটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে একটা দুরবস্থা, তার একটা বড় এক্সাম্পল হচ্ছে টেক্সটাইল সেক্টরটা। আপনারা যা পড়তেছেন আর যেখানে যাবেন কাজ করতে কিছুই মিল পাবেন না। একটা মান্দাতা আমলের একটা বাজে সিলেবাস, এটা যুগোপযোগী করা খুব সময়ের দাবি হয়ে দাঁড়াইছে। কারণ আপনাকে জানতে হবে বর্তমান কি চলছে মার্কেটে, আমার কি কি জানতে হবে, আমার টেকনোলজিক্যাল কি কি অ্যাডভান্সমেন্ট। আপনি যদি মেশিন নিয়েও পড়েন, কোন এয়ারজেট মেশিন, রেপিয়ার, এগুলো কিভাবে কাজ করে, অথবা ধরেন উইভিং যে নতুন নতুন টেকনোলজি ওগুলো কাজ করে কি, তারপরে জব সেক্টরে কোনগুলো আপনার প্রায়োরিটি। আপনি সাপোজ ধরেন আপনি মার্চেন্ডাইজিং, আপনি টেক্সটাইলে মার্চেন্ডাইজার নিচ্ছে, এটা নিয়ে কোনো কিছুই আপনার নাই দেখবেন। ইভেন সাপ্লাই চেইন ধরেন, সাপ্লাই চেইন নিয়ে আপনি কেমন কিছু জানতে পারতেছেন না। অথবা ধরেন ইয়ারা কাজ করতেছে প্রোডাকশনে, ধরেন প্রোডাকশনেই আপনার ডাইং, উইভিং, এগুলো প্রোডাকশনে যেগুলো টেকনোলজি এখন চলতেছে দেখবেন এগুলো আপনার কিছুই নাই সিলেবাসে। আপনি শুধু সিলেবাসে যাচ্ছেন, মুখস্থ করছেন। আমাদের পড়াশোনা তো কোনো গবেষণা নির্ভর না, আসি মুখস্থ করি, খাতা লিখি, সিজিপিএ অনেক তুলি অথবা তুলি না, এগুলোর মধ্যে আমরা চলতেছি। এই জন্য আমাদের হচ্ছে এই আজকে যেমন কোর্সটা করালাম বা আমরা একটা কোর্স নিয়ে ডিসকাশন করতেছি, আপনারা এগুলো হচ্ছে যে আপনারা বের হয়ে যাবেন মনে হয়। আপনারা যারা এই মানে সিটি ক্যারিয়ার ক্লাবে আছেন, আপনাদের উচিত যে এই টাইপের বেশি বেশি করে আয়োজন করা। মার্চেন্ডাইজার একজনকে আনলেন, কিভাবে মার্চেন্ডাইজিংটা হয়, সাপ্লাই চেইনটা কিভাবে হয়, প্রোডাকশনের কয়েকজনকে আনলেন, একজন নিটিং থেকে নিলেন, বিভিন্ন জাতে নিলেন, আপনারা শুনলেন। এটাই দরকার আপনাদের। ওই সিজিপিএটা দরকার এটা আমি বলবো না। সিজিপিএটা হচ্ছে কেন দরকার, এটা হচ্ছে আপনি যদি কোনো ইউনিভার্সিটি টিচার হইতে চান অথবা বাইরে করতে চান, অ্যাটলিস্ট 3 নাই থাকলে তো কোথাও অ্যাপ্লাই করা যায় না, ইভেন প্রাইভেট চাকরি তো নিতে চায় না। পড়াশোনাটা আপনার দরকার, কারণ এটা আপনার চর্চার মধ্যে থাকতে হবে। ওটা তো আপনার বেসিক, পড়াশোনাটা হচ্ছে আপনার বেসিক। কিন্তু আপনি যদি পড়াশোনা বাদ দিয়ে আবার শুধু এগুলো করতে থাকেন, তাহলে কিন্তু আবার হবে না। দুইটাই দরকার, পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এটা হচ্ছে ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড। এগুলো না জানলে আপনি পিছিয়ে পড়ে যাবেন, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের যারা আয়োজন করছেন, আমিও আজকে ব্যস্ততার মধ্যে আপনাদের সময় দিতে পারছি, এই জন্য শুক্রিয়া। আর একটা কথা আমি বলি কি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই টাইপের মানে প্রোগ্রাম গুলো আপনারা পুরো ক্যাম্পাসে বেশি বেশি করে চর্চা করবেন, পুরো বছর ধরে, একদম পুরো বছর ধরে কোন প্রোগ্রাম করতে থাকবেন। এগুলো ধরেন যারা বাইরে আছে তার থেকে শুনবেন, সে বাইরে কি করে। এখন সাপোজ মাহিনকে আপনি আনলেন, মাহিন সময় দিতে পারবে না, সে একটা বড় মাল্টিনেশনালে কাজ করে। মাহিন থেকে শুনলেন, 1 ঘন্টা সময় নিলেন তার থেকে চেয়ে। ব্যস্ততার ফাঁকেও আমাদের এটা হচ্ছে যে আরো আপনাদের এগুলো করা উচিত। টেক একটা প্রোগ্রাম করে মনে হয় যে মিস্টার তরিকুল, আপনাদের টিচার, সেও বিভিন্ন লোকরা আনে, ওগুলো আপনারা শুনবেন, সময় দিবেন, অনেক কিছু জানতে পারবেন ভাই। এগুলো দরকার আছে। কারণ হচ্ছে কেন দরকার, আপনি খালি ওই টেক্সটাইলের উইভিং কিভাবে হয়, নিটিং কিভাবে হয়, এগুলো মার্কেটে চলে না এখন ওইভাবে। এগুলো কেউ জিজ্ঞাসা করবেন আপনাকে, এগুলো কাজেও লাগবে না তেমন। লাগবে ওই যে কেরিয়ার, ওই আপনার ওই যে সিজিপি এর জন্যই, মানে একটু জাস্ট রেজাল্টের জন্য কাজে লাগবে, বুঝতে পারছেন? উইভিং এর সংজ্ঞা, নিটিং এর সংজ্ঞা, এগুলো আপনার ওই যে তবে প্রসেসটা জানা দরকার, ওইটাও আপনার জানতে হবে। এটা বাদ দিয়ে কিন্তু এটা করলে হবে না। আপনি আবার আমাকে ভুল বুঝছেন না, ওটাও দরকার, কিন্তু পাশাপাশি এগুলো অনেক দরকার। পড়াশোনা যতটুকু দরকার, এর বাইরের এতটুকু এগুলো আপনাদের জন্য খুব দরকার, বুঝতে পারছেন? এই জন্য সিটে ক্যারিয়ার ক্লাবটা খুব অ্যাক্টিভ করবেন সবাই, এটা আপনাদের গুরুত্বপূর্ণ। এটা ছাড়া, এটা যদি না করেন আপনাদেরটা লস হবে। সময় তো চলে গেছে, যারাই দায়িত্ব পাবেন তারা নিজেরা করবেন, সবাই মিলে সহযোগিতা করবেন। সবচেয়ে গুরুত্ব দিবেন আপনার এই সিটেক ক্যারিয়ার ক্লাবকে, এটা আপনাদের নিজেদের জন্য, বুঝতে পারছেন? যাক, আমার কোর্সের বাইরে কিছু কথা বলে ফেললাম যেগুলো আমি বলি না সচরাচর, কারণ আপনারা আমার ক্যাম্পাসের ছোট ভাই, এই জন্য আপনাদের কিছু গাইডলাইন দিলাম। আমরা আজকে কতটুকু পর্যন্ত আগাইলাম, সাপ্লাই চেইন ড্রাইভার পর্যন্ত আমরা ডিসকাশন করলাম। কালকে আবার সাপ্লাই চেইন ড্রাইভার থেকে আমরা রিক্যাপ করে পরবর্তী ক্লাসটা আমরা যাব, সোর্সিং, প্রকিউরমেন্ট দেখবো, লজিস্টিক, ডিস্ট্রিবিউশন, এগুলো নিয়ে কথা বলবো।